সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে খোঁজ পাওয়া যাচ্ছে না বেনজির আহমেদের, দুবাইয়ে পালিয়ে যাওয়ার গুঞ্জন। সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদকে নিয়ে নতুন করে চাঞ্চল্য শুরু হয়েছে। কোনো হদিস পাওয়া যাচ্ছে না তার, একেবারে লাপাত্তা। তার মুঠোফোন বন্ধ, তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না কেউই। এমনকি তার ঘনিষ্ঠজন হিসেবে যারা পরিচিত তারাও পাচ্ছে না খোঁজ। তাহলে কি পালিয়ে গেল বেনজির আহমেদ? জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। এবারে জানাবো জনগণকে রক্ষা নয়, তারেক রহমানকে শাস্তি দেওয়াই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। জানাবো প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুদ্ধি অভিযান শুরু। বেনজির আহমেদের ঘটনার পর সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সরকার নতুন করে দুর্নীতি বিরোধী সাঁড়াশি অভিযান শুরু করেছে। দুর্নীতির ব্যাপারে হার্ডলাইনে গেছে সরকার, আর এর মধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হয়েছে শুদ্ধি অভিযান। এদিকে বোয়িং নয় এয়ারবাস কিনছে বাংলাদেশ বিমান, আর এতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতির শঙ্কা। এবারে থাকছে নদীতে ভেসে আসা মরদেহ 4 দিনেও শনাক্ত হয়নি। চাঁদপুরের হাইমচর মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া 4টি লাশের মরদেহ এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ, যদিও পুলিশের একাধিক টিম এ বিষয়ে আইনগত কার্যক্রম অব্যাহত রেখেছেন। এবং সর্বশেষ জানাবো ভয়াবহ আন্তর্জাতিক সংবাদ। এবার সিকিম সীমান্তের পাশে অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করল চীন। সিকিম থেকে মাত্র 150 কিলোমিটারের দূরে একাধিক অত্যাধুনিক জে-20 যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। যুদ্ধবিমানগুলো আয়তনে অত্যন্ত ছোট, সহজে রাডারে ধরা পড়ে না। অতি শক্তিশালী রাডার হলে এবং দূরত্ব খুব বেশি না হলে তবেই ধরা পড়ে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। খোঁজ মিলছে না বেনজিরের, দুবাই পালিয়ে যাওয়ার গুঞ্জন। সাবেক আইজিপি বেনজির আহমেদকে নিয়ে নতুন করে চাঞ্চল্য শুরু হয়েছে। কোনো হদিস পাওয়া যাচ্ছে না তার, একেবারে লাপাত্তা। তার মুঠোফোন বন্ধ, তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না কেউই। এমনকি তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল তারাও তাকে খুঁজে পাচ্ছেন না। বেনজির আহমেদ অবসর গ্রহণের পর গুলশানের একটি বাড়িতে থাকতেন এবং এ বাড়িতেই 3-4টি ফ্ল্যাট কিনে বাড়ি হিসেবে ব্যবহার করতেন। এ বাড়িতেও তাকে পাওয়া যাচ্ছে না। রাজধানীর র্যাঙ্কন্ট আইকন টাওয়ারে বেনজির আহমেদের খোঁজ নিতে গেলে জানানো হয় সেখানে তিনি নেই। তাহলে বেনজির আহমেদ কোথায় অবস্থান করছেন এখন? একটি অসমর্থিত সূত্র বলছে বেনজির আহমেদ গত 3 সপ্তাহ আগেই সস্ত্রীক দুবাই চলে গেছেন। তার এক জামাতা দুবাইতে চাকরি করেন, সেখানেই তিনি অবস্থান করছেন বলে একটি সূত্র দাবি করেছে। অন্য একটি সূত্র বলছে বেনজির আহমেদের পরিবারের কেউই এখন আর ঢাকায় অবস্থান করছেন না। তার এক কন্যা এখন লন্ডনে পড়াশোনা করছেন, বাকি 2 কন্যা দুবাই অবস্থান করছেন এবং বেনজির আহমেদ তার স্ত্রীকে নিয়ে দুবাই চলে গেছেন বলে জানা গেছে। এই তথ্যের পেছনে আরও যুক্তি পাওয়া যাচ্ছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র বলছে যে 33টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছিল সেই ব্যাংক অ্যাকাউন্টগুলোতে তেমন কোনো টাকা পয়সা নেই। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ হয়ে যাচ্ছে বা হবে এরকম আঁচ করতে পেরেই আগেভাগেই সেই অ্যাকাউন্টগুলো থেকে সব টাকা পয়সা তুলে ফেলেছেন তিনি। এছাড়াও কয়েকটি অবরুদ্ধ জমি বেনজির আহমেদ বিক্রি করে দিয়েছেন বলেও তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। অনেকের ধারণা বেনজির আহমেদের বিরুদ্ধে পত্রপত্রিকায় রিপোর্ট প্রকাশ বা তদন্ত শুরু হওয়ার পরে তিনি তার দেশীয় সম্পদগুলো গুটিয়ে ফেলেছেন, ব্যাংকের সমস্ত টাকা পয়সা সরিয়ে বিদেশে পাড়ি দিয়েছেন। তবে এ ব্যাপারে নিশ্চিত করে কেউই কোনো তথ্য দিতে পারেনি। উল্লেখ্য যে দুর্নীতি দমন কমিশন আইনজীবী খুরশিদ আলমের কাছে সাংবাদিকরা জানতে চান বেনজির আহমেদের বিদেশে যাত্রার উপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে কিনা। এর উত্তরে তিনি বলেন, যদি অনুসন্ধানী দল মনে করে বেনজির এবং তার পরিবারের সদস্যদের বিদেশ যাওয়া অবরোধ করা দরকার, তাহলে আদালতে আবেদন করতে পারে। তবে এ ধরনের আবেদন এখনো করা হয়নি। আর এ কারণেই এখন প্রশ্ন উঠেছে বেনজির আহমেদ হয়তো দেশে নেই। কারণ তিনি যদি দেশে থাকতেন তাহলে এই সমস্ত প্রতিবেদন বা রিপোর্টের ভিত্তিতে নিশ্চয়ই তিনি কোনো বক্তব্য উপস্থাপন করতেন বা তার একান্ত ঘনিষ্ঠ যাদের সঙ্গে তিনি অবসরের পর ব্যবসা বাণিজ্য করছেন সেই ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে যোগাযোগ করতেন। কিন্তু এসব কিছু না করার ফলে তিনি যে দেশ ছেড়েছেন এ ধারণাটি ক্রমশ বদ্ধমূল হচ্ছে।
জনগণকে রক্ষা নয়, তারেক রহমানকে শাস্তি দেওয়াই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধানমন্ত্রী দেওয়া বক্তব্যের জবাবে এমন মন্তব্য করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ মানববন্ধন হয়। নজরুল ইসলাম খান বলেন, জিয়াউর রহমানকে মারা হয়েছে, আরাফাত রহমান কোকো বিদেশে চিকিৎসা অবস্থায় মৃত্যুবরণ করেছে, খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। জিয়া পরিবারে আছেন শুধু তারেক রহমান। জিয়া পরিবারকে এতই অপছন্দ যে তাকে দেশে এনে শাস্তি দিতে হবে। তিনি বলেন, কি অপরাধ তারেক রহমানের? একজন বিচারক তাকে একটি মামলায় খালাস দিয়েছিলেন। ওই বিচারক পরে দেশে থাকতে পারেননি। এসকে সিনহার মতো তাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। উচ্চ আদালতে নিয়ে তাকে সাজা দেওয়া হয়েছিল। আরেকটি মামলায় এজাহার সহ কোথাও তারেক রহমানের নামই ছিল না। একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ, তিনি তার এলাকায় নৌকা মার্কার ব্যানার লাগিয়ে প্রচারণা করছিলেন। তাকে সেখান থেকে এনে উচ্চতর পদে নিযুক্তি দিয়ে এ মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হলো। এই কাহার আকন্দ মুফতি হান্নানকে 100 দিনের বেশি রিমান্ডে নিয়ে অত্যাচার করে তাকে দিয়ে তারেক রহমানের নাম বলানো হলো। সেই মামলায় বিদেশে থাকা অবস্থায় সাজা দেওয়া হলো। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। মুফতি হান্নান ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দিতে বলেছিলেন তাকে জোর করে এটা করানো হয়েছে। আবার এ মামলা রায়ের আগেই কেন এত গুরুত্বপূর্ণ আসামিকে অন্য মামলায় ফাঁসি কার্যকর করা হলো? তিনি বলেন, তারেক রহমানের উপর মূল রাগের কারণ হচ্ছে তারেক রহমান আজ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগবান করছেন, জোরদার করছেন। দেশের ইতিহাসে তারেক রহমান ডান বাম সমাজতান্ত্রিক ইসলামপন্থী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের পক্ষে সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঐক্যবদ্ধ করতে পেরেছেন। তার আহ্বানে দেশের মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে ভোটদানে বিরত থেকেছে। তিনি বলেন, এজন্য ঘূর্ণিঝড়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, টাকার অবমূল্যায়ন, দুর্নীতি, অনাচার, মানবাধিকার হরণ, রাষ্ট্রীয় ব্যাংক লুট, দেশীয় দেনা বৃদ্ধি, সাবেক সেনা এবং পুলিশ প্রধান আন্তর্জাতিক স্যাংশনের মুখে পড়ার পরও সেগুলোর কোনোটাই মূল কাজ নয়। মূল কাজ এখন তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে তার শাস্তি দেওয়া। নজরুল ইসলাম খান আরও বলেন, আমরা বাকশালের বিরুদ্ধে শহীদ জিয়ার নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছিলাম। সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম। এ সরকার যে গণতন্ত্র হত্যা করেছে, পুনরায় তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করব। আমি বলতে চাই, তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে না, তিনি নিজেই আসবেন। তিনি আসবেন বীরের বেশে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, আপনারা দেশের অর্থনীতি একেবারে ধ্বংস করে দিয়েছেন। যত ঋণ নিয়েছেন তার চেয়ে বেশি পরিমাণ সুদ হয়েছে, ওই সুদ পরিশোধ করতে হবে। প্রধানমন্ত্রী, আপনার সরকারের পাপীয় সুদ সহ আপনার যে বিচার হবে, ওই বিচারের জন্য আপনি প্রস্তুত থাকুন। তারপরে আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা বলবেন। আপনার ছাত্রলীগ ডাকাতি করে, আপনার ছাত্রলীগ নারীর শ্লীলতাহানি করে, আপনার যুবলীগ টেন্ডারবাজি করতে নিজের ছেলেদের 16 থেকে 17 বছরে প্রায় 50 জন লোককে হত্যা করেছে। এই পাপগুলোর জন্য কি এদেশের আইনে বিচার হবে না? প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুদ্ধি অভিযান। বেনজির আহমেদের ঘটনার পর সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সরকার নতুন করে দুর্নীতি বিরোধী সাঁড়াশি অভিযান শুরু করেছেন। দুর্নীতির ব্যাপারে হার্ডলাইনে গেছে সরকার। আর এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হয়েছে শুদ্ধি অভিযান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ একদিনে 2 জনের চুক্তি বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলেই মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমানের সাথে চুক্তি বাতিল করা হয়েছে। গাজী হাফিজুর রহমান প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব 2 পদে চুক্তিভিত্তিক নিয়োগ ছিলেন। আগামী 1 জুন তার চুক্তি বাতিল করা হয়েছে মর্মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। শুধু তাই নয়, একই দিনে আরেক আদেশে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষারের চুক্তিভিত্তিক নিয়োগও 1 জুন থেকে বাতিল করা হয়েছে। তুষার ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের পেছনে কী কারণ রয়েছে তা নিয়েও বিভিন্ন ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বলছে, প্রধানমন্ত্রীর কার্যালয়কে বিতর্কমুক্ত করার জন্য এবং কোনো রকম দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতাকে প্রশ্রয় না দেওয়ার জন্যই প্রধানমন্ত্রী কঠোর অবস্থান গ্রহণ করেছেন। জানা গেছে, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে হাসান জাহিদ তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে এবং ব্যক্তিগত এবং পারিবারিক বিরোধের কারণে তার সম্পর্কে তার স্ত্রী প্রধানমন্ত্রীর কাছে গুরুতর অভিযোগ করেছেন এবং সেই অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রমাণ হওয়ার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ব্যবস্থা গ্রহণ করেছেন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। সিকিম সীমান্তের পাশে অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করল চীন। সিকিম থেকে মাত্র 150 কিলোমিটার দূরে একাধিক অত্যাধুনিক J-20 যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। যুদ্ধবিমানগুলো আয়তনে অত্যন্ত ছোট, অতি শক্তিশালী রাডার হলেও এবং দূরত্ব খুব বেশি না হলে তবেই ধরা পড়বে। ভূরাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণকারী সংস্থা
অল সোর্স অ্যানালাইসিস সম্প্রতি কৃত্রিম উপগ্রহের তোলা ছবি প্রকাশ করেছে। তাতে সিকিমের ভারতীয় সীমান্তের অদূরে চীনা বিমান ঘাঁটিতে অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন থাকতে দেখা গেছে। কৃত্রিম উপগ্রহের তোলা একাধিক ছবি মিলিয়ে দেখা গেছে যে গত 27 মে যুদ্ধবিমানগুলো সেখানে এসে পৌঁছায়। এর আগে চীনের শিগাচ্ছে বিমান ঘাঁটিতে একটি মালবাহী বিমানও চোখে পড়ে। সেখানে মোতায়েন থাকা বিমান সেনাদের প্রয়োজনীয় সরঞ্জাম এবং জিনিসপত্র এই বিমানের মধ্যেই সরবরাহ করা হয় বলে ধারণা করছে অল সোর্স অ্যানালাইসিস। সিকিম সীমান্তের অদূরে চীনের এই বায়ুসেনা ঘাঁটিতে G-20 যুদ্ধবিমান মোতায়েন থাকে না সারা বছর। তাই হঠাৎ করে 6টি অত্যাধুনিক যুদ্ধবিমান ওই ঘাঁটিতে উড়িয়ে আনার কি প্রয়োজন পড়ল তা নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু যে J-20 যুদ্ধবিমান তাই নয়, একাধিক J-10 যুদ্ধবিমান, একটি JK-5 বিমানও দেখা গেছে। তবে সেগুলি মোটামুটি সারা বছরই মোতায়েন থাকে সেখানে।